কি হবে আমি জানি না, কারণ এদেশের কোনো পররাষ্ট্রনীতির মাথা মুড়ো কোনো কিছু আমি খুঁজে পাবো না একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যে কোনো উপায়ে ভারতের বিরোধিতা করতে হবে, পাকিস্তানের সঙ্গে যেতে হবে, এই একটা মোটামুটি ইমপ্রেশন দেখা যাচ্ছে। আমি যদি বাংলাদেশের দিক থেকে দেখি তাহলে সে কিন্তু বেশি স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে চলছিল। যেটা করা হলো সেটা হচ্ছে দুম করে বেচে দেওয়া হয়েছে, এবং বেচতে গিয়ে যেহেতু আগে মাথায় ঠিক করে ফেলা হয়েছে এর সঙ্গে যাব না, ফলত আপনার যে অপরচুনিটি কস্ট সেটা তো আপনাকে বিয়ার করতে হবে। এখনো অবধি আপনি মরিচ থেকে কটন, বিদ্যুৎ, তেল আমাদের কাছ থেকে পাচ্ছেন। এই একই জিনিসগুলো যে মুহূর্তে আমাদের দিক থেকে যাবে না, যদি 1 মাস কেন 15 দিন বন্ধ হয়, 15 দিন, কেমন বাংলাদেশে হাহাকার পড়ে যাবে। স্বাগত। আমাদের অতিথি ভারতের খ্যাতিমান সাংবাদিক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক শ্রী প্রতিম রঞ্জন বোস। শ্রী প্রতিম রঞ্জন বোস, আপনাকে স্বাগত। আপনি জানেন যে এরই মাঝে আমরা সবাই জেনে গেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর শেষ মুহূর্তে এটা বাতিল হয়ে গেছে, এবং সদ্য পদোন্নতি পাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উনি একটা ইঙ্গিত দিয়েছেন, যার মোটামুটি মোটা দাগে অর্থ দাঁড়ায় যে ভারত শেখ হাসিনাকে যদি ফেরত না দেয় তাহলে এই সফরটা হয়তো হচ্ছে না। তো এই বাতিল হওয়া সফর সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য যদি দিতেন। যে কোনো সম্পর্কে অনেকগুলো লেয়ার থাকে এবং প্রত্যেকটা সম্পর্ক অনেকগুলো ভার্টিক্যালে চলতে থাকে। তো যখন সফর বলতে এক্ষেত্রে পরিষ্কারভাবে ভারতের প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেটা ওনার ইলেকশন জেতার মানে ঘোষণা হওয়ার আগেই, যতদূর আমার মনে পড়ছে, বা ওরকম সময়, এবং তার আগের থেকেই তাকে রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হয়েছে। সুতরাং এটা সফর বাতিল নয়, এটা হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা ভারতকে মুখের ওপর না বলে দেওয়া। না বলার কারণ হিসেবে যেটাকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ হাসিনা, সেটা একটা অত্যন্ত ছেদ যুক্তি। তার কারণ হাসিনা নিজে বলেছেন যে তিনি ফেরত যাবেন। সুতরাং এবার ঘটনাটা দাঁড়াচ্ছে যে বাংলাদেশ বলবে যে তুমি ডিসেম্বরে কেন, তুমি এখনই এসো, তোমার গায়ে কেউ হাত তুলবে না, আমরা ইত্যাদি ইত্যাদি। সেটা হয়নি, উল্টে এক নানান রকমের যুক্তি। এবার যদি হাসিনাকে ফেরত না দেওয়া অবধি না যাওয়া হয়, ধরা যাক, প্রথম কথা, ফেরত কেন দেওয়া হবে? রাজনৈতিক কারণ নেই, আর আইনগত কারণ নেই। কেউ চাইলেই আমি যা চাইবো এটা তো মোয়া বললেই হবে না। আমাদের সঙ্গে আমেরিকার এরকম অনেক জিনিস আছে যেখানে আমরা কোনো ইউকের সঙ্গে আছে, আমরা কাউকে চাইছি ফাইন্যান্সিয়াল ক্রাইমের জন্য, তাদেরকে পেতে আমাদের দিন কেটে যায়। নাম হচ্ছে আপনার বিজয় মালিয়া আছেন, কেমন, তারপরে যিনি এই আইপিএল করেছিলেন, আমি মোদি যেন, তো তার নাম নীরব মোদি বলে আরেকজন, তাকে বোধহয় ইদানিং ফেরত পেয়েছে। এরকম নানান রকমের লোক আছে যাদের ফেরত পেতে আমাদের ঘাম ছুটে যায়। ঘাম ছোটে কারণ এগুলো পরিষ্কার লিগাল প্রসেসের ভেতর দিয়ে আসে, যদিও এগুলো পিওর অ্যান্ড সিম্পল ফাইন্যান্সিয়াল ক্রাইম। এরপরে আসছে তো এই ধরনের জিনিস যেটা ট্রিটির মধ্যেই নেই, পলিটিক্যাল অ্যাসাইলাম, এবং সেটাও আবার তার দেশের সেনাবাহিনী এসে দিয়ে গেছে, একেবারে মানে দিয়ে গেছে তার প্রাণ বাঁচাবার জন্য। এর সঙ্গে ট্রিটির কোনো যোগাযোগই নেই। সেটা বাংলাদেশের লোকের, বাংলাদেশের যারা চালাচ্ছে তারা খুব ভালো করে জানে। তারা কিছু ছেদ যুক্তি দিচ্ছে। ঘটনা হচ্ছে যে এই একই গল্প
প্রায় একই গল্প ইউনূস শুরু করেছিলেন। কেমন যে হাসিনা কথা বলতে পারবে না, হাসিনা হ্যান করতে পারবে না, হাসিনা ওই করছে কেন, হাসিনা সেই করছে কেন, সকাল বিকেল রাত হাসিনা 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 চলতো। এবং শেষ অবধি যেটা হলো, এবং ভারতের সম্পর্কে অনেক তোপ দাগাদাগি করে তারপরে যেটা হলো যে প্রায় গেট ক্র্যাশ করে মোদির সঙ্গে দেখা করলো ব্যাংককে গিয়ে একটা সাইড লাইনে। তো এই হচ্ছে অতীত। তার ওপর দাঁড়িয়ে হঠাৎ করে এখন যদি এটা হাসিনাকে ফেরত না দিলে না হওয়ার ছিল, তাহলে ওটা প্রথমেই বলা যেত যে না, আমাদের হাসিনাকে ফেরত না দিলে আমরা যাব না। তাহলে এইভাবে এত নাটক করার কি ছিল? আমি নাটক শব্দটা খুব বুঝে শুনে ব্যবহার করলাম। তা কারণ যেটা ঘটেছে সেটা সোজা সহজ ভাষায় অসভ্যতা। ডিপ্লোমেসির অনেক লেভেলস থাকে, এবং যখন দুজন লিডারের ভেতর হয় সেটা খুবই পলিটিক্যাল হয়, এবং সেখানে পার্সোনাল টাচ থাকে। এবং আজকালকার ডিপ্লোমেসিতে এই পার্সোনাল টাচগুলো খুব বেড়ে গেছে, যেখানে পুতিন মোদিকে গাড়ি চালিয়ে নিয়ে যান, আরো অনেকে, এটা আজকাল ভীষণ কমন হয়ে গেছে। তো এই ট্রাম্প ভারতকে একদিকে ভারতের সঙ্গে চলছে দরাদরি ট্যারিফ নিয়ে, রোজ একটা করে অমুক বার করে তমুক বার করে, কিন্তু আবার অন্যদিকে কথাও যখন বলবে হি ইজ আ মোদি ইজ আ গুড ম্যান, ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, তো এই এই জাতীয় এই যে পার্সোনাল স্পেসটা এরা খুলে রাখে, কারণ এটা যখনই এদের দরকার পড়ে তখন এরা এই পার্সোনাল স্পেসটাকে লিভারেজ করে, অনেক কিছু মিটিয়ে নেয় নিজেদের ভেতর। তো আহ তো এই ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশ দরাম করে প্রায় দরজাটাই বন্ধ করেছে। এবং এবং এক্ষেত্রে সব থেকে গন্ডগোলের যেটা ঘটেছে, আপনি যে নাম করলেন হুমায়ুন কবির, এই এই হুমায়ুন কবিরের নানান বক্তব্য এবং পররাষ্ট্র মন্ত্রকের সব মিলিয়ে নানান রকমের মন্তব্য, যার লেজা মুড়ো কেউ খুঁজে পাবে না। কোনোদিন বলা হচ্ছে এই 3টে কন্ডিশন আছে, আপনি এখন একটা কন্ডিশন বললেন। তো এই নিজেরাই কন্ডিশন সেট করে, নিজেরাই কন্ডিশন রাখে না, নিজেরাই আবার বলে যে কোনো দিন হতে পারে। আচ্ছা, আমি অবাক হয়ে যাই, একটা সরকার কিভাবে এভাবে কথা বলে, যে কোনো দিনই হতে পারে, কিভাবে যে কোনো দিন? এটা কোনো লিডার লিডার সামিট কখনো যে কোনো দিন হয় নাকি? লিডার সামিট তো অনেক কিছু শিডিউলিং এর উপর হয়, অনেক কিছু চিন্তার উপর, অনেক কিছু থাকে সেই টাইমিং এর সঙ্গে। বাংলাদেশের লিডার কখনো ব্রিক্সের সামিটে সে যাবে না, সাইডলাইন নিয়ে কথা বলবে না, বলেছে। কি হবে আমি জানি না, কারণ এদেশের কোনো পররাষ্ট্রনীতির মাথা মুড়ো কোনো কিছু আমি খুঁজে পাবো না একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যে কোনো উপায়ে ভারতের বিরোধিতা করতে হবে, পাকিস্তানের সঙ্গে যেতে হবে, এই একটা মোটামুটি ইমপ্রেশন দেখা যাচ্ছে। আপনি যেটা এইমাত্র উল্লেখ করলেন যে ডিপ্লোমেসিতে একটা ডিসেন্সিবল একটা শব্দ আছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের তখন রীতিমতো ঠান্ডা যুদ্ধ চলছে। এই ঠান্ডা যুদ্ধের মধ্যেও তো ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেছেন। তো 100%। উনি তো চীন সফরের আগে এমন কোনো শর্ত দিয়ে দেননি শি জিনপিংকে যে তুমি রাশিয়ার সঙ্গে এটা করতে পারবে না, তুমি ইরানের সঙ্গে সেটা করতে পারবে না। সফর করেছেন। সফর করলে স্পেস ক্রিয়েট হয়। তো আপনি এইমাত্র বললেন যে এই সফরটা নিয়ে যে এক ধরনের, আমার ভাষায়, ফাজলামো করা হলো, এতে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে এবং ভারতের জনগণকে অসম্মান করা হলো। তো এই অসম্মান করার কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে, মানে আমি বাংলাদেশ ভারত শব্দটা বলবো না, বিএনপি ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়ে গেল। এই টানাপোড়েনের আসলে লাভটা কার হচ্ছে? লাভ একমাত্র বাংলাদেশের। বাংলাদেশের ভেতর একটা জিওগ্রাফি, যার ভেতর আহ, একদল মানুষ দেশ চায়, একদল মানুষ দেশ চায় না, এরকম ধরনের একটা পরিস্থিতি আছে। তো সেই এই যে দল চায় না, যে দল পাকিস্তান, যে দল তার জায়গায় তার আরো অনেক রকম মাথার মধ্যে জিনিস আছে, তাদের লাভ হলো, তারা এটাই খুঁজছে। আর লাভ হলো হচ্ছে পাকিস্তানের, তার একটাই কাজ, তার তার একটা পরিষ্কার ফরেন পলিসি আছে, সেটা হচ্ছে যে সে অ্যান্টি ইন্ডিয়া, এটার উপর সে চলে। হুম।
তো এইখানে কিছু খুঁজলে গেল। এখন পাকিস্তান হচ্ছে একটা, আপনি জানেন যে পাকিস্তানের একটা অদ্ভুত অত্যাশ্চর্য একটা দেশ, যার একদিকে সেনাবাহিনী, একদিকে নিউক্লিয়ার, একদিকে অমুক, আবার আপনি ইসলামাবাদের ছবি দেখলে মনে হবে বিদেশের মতো, খুব সুন্দর, অথচ সারা দেশটা জ্বলছে চার পাঁচটা, এবং একই সঙ্গে তার বাকি সমস্ত প্যারামিটার্স, তার অর্থনীতি বলে কিছু নেই। যখন যখন 23 বার IMF বেল আউট দিয়েছে, ওই বেল আউট যখন আসে তখন ইম্পোর্ট করে, অর্থনীতি খুব সুন্দর লাগে, আবার তারপরে সবাই শুদ্ধ শুয়ে পড়ে। 30% 40% ইনফ্লেশন, সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে কিছু নেই, কিছু মানুষ ভোগ করে, বাকি পুরো দেশটার উপর পা রেখে, মাথায় পা রেখে। এখন এই যে এই যে নষ্টামিগুলো হচ্ছে, এর ফলশ্রুতি যেটা হবে সেটা হচ্ছে পাকিস্তান তার অর্থনীতি গত 30 বছরে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ গত দশকে তারা অর্থনীতিটা বানিয়েছিল, 5 গুণ বেড়েছে। 2010 থেকে 2022-এর ভেতর তার জিডিপি বেড়েছে 5 গুণ, তার এক্সপোর্ট বেড়েছে মাল্টিপল টাইমস, ওরকমই 4-5 গুণ করে সব বেড়েছে। তো এই যে এই এত বড় একটা ঘটনা তার যে হয়েছে, একদিকে তার মানে এক ধরনের মানুষ, একটা বড় সংখ্যক মানুষ, হয়তো বেশিরভাগ মানুষ, তাদের, তারা এখন আমার দেশের মানুষের মতনই, তারা কিন্তু ভালো জীবন চায়, আরো রোজগার চায়, ভালো জীবন চায়, ইত্যাদি ইত্যাদি, ইলেকট্রিসিটি চায়, গ্যাস চায়, যেমন চাওয়ার কথা, রাস্তা চায় সুন্দর। কিন্তু এই যে ডামাডোলটা হচ্ছে, এর এন্ড রেজাল্ট হবে হচ্ছে অর্থনীতিতে। এবং বাংলাদেশের অর্থনীতিটা দেখুন, জুলাই, আমরা সবাই জানি জুলাই 2022 থেকে বাংলাদেশের অর্থনৈতিক ডামাডোল শুরু হয়েছে, এবং হাসিনার সময় অবধি চলছে। সে, তার সব কাজ ঠিক ছিল না, কিন্তু সে একটা ইকোনমিটাকে রেখে যাওয়ার চেষ্টা করছিল, ফায়ার ফাইটিং এর একটা চেষ্টা করছিল। তার পরের 1.5 বছর মোটামুটি দায়িত্ব নিয়ে যখন ইকোনমিক স্টেবিলাইজেশন করার কথা, তখন দায়িত্ব নিয়ে অর্থনীতিটাকে বম্প করা হলো। আপনি ধরে ধরে ইন্ডাস্ট্রিয়ালিস্টের বউ বাচ্চা সমেত জেলে পাঠিয়ে দিয়েছেন। গাজী গাজী নিজে এবং তার স্ত্রী, 70 বছর 80 বছরের লোক, তাদেরকে বলছেন লোক খুন করেছে, কাকে বন্দুক দিয়ে গুলি করেছে, অমুক করেছে। আপনার সঙ্গে তার একটা করাপশনের ইস্যু খুঁজে বার করলেন আপনি, এবং আপনি চুপ করে দেখেছেন এগুলো আপনার সৃষ্টি করা মব, যেটা গিয়ে জ্বালিয়ে দিয়েছে একটা ফ্যাক্টরি, আপনাদের দেশের সব থেকে বড় টায়ার ফ্যাক্টরি আপনারা জ্বালিয়েছেন। তো এই আশ্চর্য সব ঘটনা ঘটিয়ে একে বন্ধ করে দাও, ওকে জেলে পুরে দাও, তাকে এই করে দাও, করে দিয়ে যেটা হয়েছে, অর্থনীতিটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দেওয়া হয়েছে। তারপরে যারা দায়িত্ব নিয়েছে তারা লটপট খাচ্ছে। জানুয়ারি মার্চ জিডিপি গ্রোথ 2.2%, যারা দেশ চালাচ্ছে তাদের প্রাথমিক এখন মাথায় ঘা। তারপরে ঘটেছে হচ্ছে ইরান যুদ্ধ। আপনি বুঝতে পারছেন, আমরা তো ডেটাই নেই বাংলাদেশের, আপনি জানেনই না যে আপনার অর্থনীতি এখন শ্রিঙ্ক করছে কিনা। করার কথা, কিন্তু ইন্ডিকেশন বলে করার কথা। একটা রিপোর্টে পড়লাম 900টা ফ্যাক্টরি বন্ধ। আপনাদের 4000 ফ্যাক্টরি আছে, কত পার্সেন্ট হয়? 20%-এর ওপর, 22% ফ্যাক্টরি বন্ধ। কি বিশাল ইম্প্যাক্ট অন এমপ্লয়মেন্ট। বাকি অনেক কিছু তো একটা জেনারেল কারণে ঘটছে, সেটা তো আমি মেনে নিচ্ছি, আমাদের দেশেও আজ ইরান ওয়ারের ইম্প্যাক্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, সেটা তো থাকবেই। কিন্তু আপনার যখন অর্থনীতি বাঁচাবার কথা, এবং আপনার পাশের দেশ শুধু না, বাংলাদেশের গোটা ন্যারেটিভ ইজ রং। তারা কেউ বলে না যে বাংলাদেশে, এখন ন্যারেটিভ দেখলে মনে হয় যে বাংলাদেশ ভারতে করেছে, ভারত কিছু করেনি। এক এক রামপাল বিদ্যুৎ কেন্দ্রে $1.5 বিলিয়ন বিলো লাইবার রেটের লোন আছে, যেটা আমাদের এক্সিম ব্যাংক দিয়েছে, এবং তাকে সভরেন গ্যারান্টি দিয়েছে ভারতীয় সরকার। শুধু একটা প্রজেক্ট বললাম আমি, কমসে কম $5-6 বিলিয়ন আমাদের টাকা ওখানে আছে। কেমন? তাছাড়া এক একটা জিনিসে, মানে একটার পর একটা জিনিস আছে যেখানে আপনি
কোভিডের সময় বাংলাদেশের অর্থনীতিটা বেঁচে গিয়েছিল, তখন চারিদিকে যাতায়াত বন্ধ, পুরো ভারত থেকে কটন গেল এবং এই অ্যাক্সেসরিজ গুলো গেল যাতে আপনার আরএনজিটা চললো কোভিডের সময়। এবং আপনি জানেন সেই সময় আমাদের এই একটা ট্রান্সশিপমেন্ট চালু করা হয়েছিল, যেটা তারপরে ইউনুসের সময় বন্ধ হলো। সুতরাং আপনি যেই না কোভিড কেটে গেছে, আপনি আবার ভুলে গেলেন যে আপনার প্রতিবেশীটাকে দরকার। আপনার লঙ্কার দাম বেড়ে গেলে আপনার তখন মনে পড়ে ভারত থেকে আনা দরকার, আর তার উত্তরে বলে দেন এটা তো আমরা টাকা দিয়ে নিচ্ছি। তা টাকা দিয়ে তো সবাই গ্যাস, আমরাও তো গ্যাস নিতাম মিডল ইস্ট থেকে, পাচ্ছি না তো আরো বেশি টাকা দিয়ে অন্যান্য জায়গা থেকে আনতে হচ্ছে কেন? সুতরাং আমাদের কোথাও তো একটা একটা দেশ যদি এভাবে চলে, তাহলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে সে একটা অর্থনৈতিক সুইসাইডের দিকে এগোচ্ছে, এবং তার অর্থনীতি ঠিক পাকিস্তানের অর্থনীতি হচ্ছে। সুতরাং যারা পাকিস্তান করতে চায় তারা আনন্দে লাফাচ্ছে, বাকি যারা মানুষ আছেন তারা কি করবেন? তারা আপনাদের মতো লোকেরা বলছেন কিছু কথা। আপনি যেটা বললেন যে এই যে সফরটা বাতিল হলো, এটার ফলে লাভবান হলো যারা বাংলাদেশে পাকিস্তানপন্থী বা যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এবং আপনি সব অর্থেই এর পাশে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বর্তমানে গোটা বিশ্ব অর্থনীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, গুরুত্ব দেয়। তা পাকিস্তানে আপনি আইএমএফ বেল আউট বলুন আর যত কিছুই বলুন, বা সৌদি আরব থেকে টাকা দিচ্ছে, এই টাকায় সে দেশের মানুষের কোনো কিছু লাভ হচ্ছে না। সেটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আর সহজ ভাষায় বললে সেনা অফিসাররা ভাগাভাগি করে নেয়, যার কারণে আজকে পাকিস্তানের 23 কোটি জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তানের ডন পত্রিকার রিপোর্ট বলছে যে প্রায় 4 কোটি লোক ভিক্ষুক। প্রতি 6 জনে একজন পাকিস্তানের ভিখারি ভিক্ষাবৃত্তি করে জীবন চালায়, যেটা বাংলাদেশে কল্পনাই করা যায় না। এই অবস্থায় আজকে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক চাই না, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক চাই, মানে আমরা পাকিস্তানের মতো একটি সন্ত্রাসী রাষ্ট্র হতে চাই, আমরা পাকিস্তানের মতো একটি ভিখারি রাষ্ট্র হতে চাই। এই যারা চাইছে তাদেরকে আমি যদি বলি আমার ভাষায়, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, যে তারা তো তাহলে আমার রাজনীতিবিদের কাজ করছেন না, তাদের ভূমিকাটা গণশত্রুর। এই গণশত্রুর ভূমিকাটা ইউনুস করেছে এবং এটারই ধারাবাহিকতা এখন চলছে। এই পরিস্থিতিতে ভারত তো আমাদের একটি অপরিহার্য, মানে ইনএভিটেবল নেইবার, আবার বাংলাদেশও ভারতের ইনএভিটেবল নেইবার। তো এই যে রাজনৈতিক আমি খুব যদি একটু সস্তা ভাষায় বলি, কামড়া কামড়ি চলছে। এই কামড়া কামড়িতে আপনি যেটা বললেন যে 2022 সালে আমাদের অর্থনীতিতে একটি চ্যালেঞ্জে পড়লো কোভিডের কারণে, ইউক্রেন যুদ্ধের কারণে, অনেক কারণে। তো এখন তার যে আমার ইকোনমি চ্যালেঞ্জে না, এখন আমার ইকোনমি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে দ্রুত। একটা কারখানা গত 2 বছরে স্থাপিত হয়নি, শত শত বন্ধ হয়ে গেছে। এবং আপনি যেটা বললেন যে আমরা টাকা দিয়ে লঙ্কা কিনি ভারত থেকে বা জিনিস কিনি, তো হ্যাঁ, কিন্তু আমার তো 2 দিন পর টাকা থাকবে না, তখন তো আমার পাকিস্তানের মতো ভিক্ষুকের হাত পাততে হবে এখানে সেখানে। এবং সেই ভিক্ষুকের হাত যখন পাততে শুরু করব, তখন তো সেই প্রতিযোগিতায়, মানে যাদের কাছে পাতবো, সৌদি আরব বা আরব বিশ্ব, মুসলিম বিশ্ব, তাদের কাছে পাকিস্তান তো বাংলাদেশের চাইতে অনেক বেশি প্রিয়। কারণ তারা তো 71-এ আমাদের মুক্তিযুদ্ধকেও সমর্থন করেনি পাকিস্তানের কারণে। মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল ভারত, মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল সোভিয়েত ইউনিয়ন। এই পরিস্থিতিতে জাতি হিসেবে, মানে আমরা যেহেতু একই ভাষায় কথা বলি, বাঙালি, আপনিও আমরাও, আসলে আপনি একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ হিসেবেও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কিভাবে দেখছেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে ওনারা যে এখন ভারত বাংলাদেশ সম্পর্কটাকে, মানে সম্ভাবনাটাকে একটা পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গেছেন, যে হাসিনাকে দাও, না হলে কিছু হবে না। তাহলে এখানে তো একটা পয়েন্ট অফ নো রিটার্ন, এখান থেকে তারেক রহমানেরও ব্যাক করার সুযোগ নেই।
আর যারা তারেক রহমানকে এই বুদ্ধি দিচ্ছে তারা প্রত্যেকেই বিদেশি পাসপোর্টধারী, এমনকি হুমায়ুন কবির নিজেও ব্রিটিশ পাসপোর্টধারী। আমার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিতে এখন বলছি। তাহলে এই বিদেশি পাসপোর্টধারীরা তারা তো লুটপাট করছে বাংলাদেশে, সন্দেহ নাই। তারা কি আমাদেরকে একদম অকুল সাগরে ডুবিয়ে দিয়ে তারপর দেশটাকে গোরস্থান বানিয়ে আসলে যার যার জায়গায় চলে যাওয়ার এই ব্লু প্রিন্ট, এই নীল নকশা যেটা ইউনুসের ছিল, এটাকেই বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছে? দেখুন, এই মানে ওয়াইডার যে কনক্লুশন গুলো আপনি বলছেন, আপনার সঙ্গে অনেক দিকে এগুলো কে বুঝে করছে, কে না বুঝে করছে, এখানে অনেক কিছু বিষয় আছে। মোটামুটি ভাবে যেটা ঘটেছে, আমার যেটা মনে হয় যে কিছু লোক, দেখুন, লিডার আর ব্রোকারের মধ্যে একটা তফাৎ আছে। কেমন? আপনি পাওয়ারে বসে যেতে পারেন, ধরুন আমাকে আগামীকাল ভারতবর্ষের সব থেকে বড় কোম্পানিটার এমডি করে দেওয়া হলো, কেমন? কিন্তু আমার সেই যোগ্যতা নেই। তাহলে কি হবে? আমি ধরুন বাজারে একটা ছোট দোকান চালাতাম, আমি ওইভাবে যদি অত বড় একটা কোম্পানিকে দেখতে যাই, তাহলে আমি মানে সুনির্দিষ্টভাবেই তার সত্যনাশ করে ছেড়ে দেবো। তো ঠিক একই আমার ধারণা ঘটেছে বাংলাদেশে। এমন আমি মনে করব না যে কেউ কারো ব্লুপ্রিন্ট নিয়ে এসেছিল যে এদেরকে ধ্বংস করে দিতে হবে, দেশটাকে তুলে দিতে হবে, করে পাকিস্তানের হাতে করে নিতে হবে, এইভাবে করতে হবে। আমার ধারণা তাদের একটা ন্যারো পলিটিক্যাল গোল ছিল, হাসিনাকে আর আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে। কেমন? আমি ইউনুস সরকারের কথা বলছি। ইউনুসের এই গোলটা ছিল। সে সে কবে থেকে, সেই -2 থেকে সেই এই চলছে এদের। তো বাংলাদেশ এটা দুর্ভাগ্য, হাসিনা খালেদা, তারপরে হয়ে গেল হাসিনা ইউনুস। হ্যাঁ, তো এখানে কেউ লিডার নয় এরা, মানে ইউনুস লিডার হয় নয়, কিন্তু ইউনুস ক্ষমতা পেয়েছে, ক্ষমতা নিয়েছে, ক্ষমতা চেটে পুটে খেয়ে নিয়েছে। এবং সে যেহেতু লিডার নয়, তাই জন্যে সে একটা স্টেটসম্যানশিপ নেই তার ভেতর, তাই জন্যে সে যেটা করেছে, দেশটাকে বেঁচেছে, তাতে সহজে কিছু হাততালি পেয়েছে সে। কিন্তু এই বেচার যে রাস্তাগুলো, যারা যে কোয়ার্টারগুলো এই বেচাটাতে খুশি হবে, তারা সে কারণেই ইউনুসকে দারুণ পছন্দ করেছে। ইউনুসকে আপনি তো জানেন, কারা বলতো যে উনি নাকি 50 বছর থাকুন, উনি 5 বছর থাকুন, উনি যতদিন ইচ্ছে থাকবেন, এই সমস্ত কথাবার্তা হতো। এবং ইউনুস সাহেব নিজেও ওটা বলতে, শুনতে খুব ভালোবাসতেন, নিজেও বলেছেন কয়েকবার। সো মূলত এইটাই ঘটনা। যেমন আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে হাসিনা যখন 2024-এ হাসিনার বিরুদ্ধে যখন প্রতিবাদ হয়, এমন প্রতিবাদের কারণ ছিল, কিন্তু এটা নিঃসন্দেহে ছিল। কিন্তু প্রতিবাদটাকে কারা হাইজ্যাক করে, কারা এই গ্রাউন্ডটাকে ব্যবহার করেছে, সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি, যখন ইউএনএসসিতে বাংলাদেশে আল কায়েদার সেল হওয়ার কথা উঠে আসছে। কেমন? তো এইভাবেই যোগগুলো হয়। আপনি কখন কোথায়, একটা স্টেটসম্যান সে সেই কাজটা করে না কখনো, সে কখনো এভাবে বিক্রি করে দেয় না দেশকে। তো ব্যাক টু দ্য টপিক, আপনি যেটা ঘটছে সেটা খুব সিম্পল। দেখুন, এটা তো বুঝতে কিছু লাগে না, এটা তো কমন সেন্স। আপনি আপনার এই সমস্ত এই যে কি নানান কথা, বাংলাদেশ ফার্স্ট, হ্যান ত্যান, আরো ইউনুস একগাদা জার্গন শিখিয়ে গেছে। তো ডিপ্লোম্যাসির মূল কথাই তো তাই, যে ফার্স্ট আপনি নেগোশিয়েট করবেন। এই তো আমি আর আপনি ব্যবসা করছি, আমরা এই জিনিসটা, আমি আপনাকে একটা জিনিস বেচতে চাইছি, আপনি আমাকে বলবেন না দাদা এইটা তো ঠিক নয়, এটা না, তাহলে তাহলে এইটার থেকে আমাকে এই দিন, ওই ছাড় দিন, ওই দিন, এই। তো আপনি কোনো জিনিস নেগোশিয়েট করছেন নাকি? আপনি ভেবে দেখুন, হাসিনা ভারত, রাশিয়া, জাপান, চায়না, ইউএসএ, 5খানা পাওয়ারের ভেতর সে কিন্তু দেশকে চালিয়েছে। কেমন? ভালো চালাক, মন্দ চালাক, আপনি তাকে যা খুশি ক্রিটিসাইজ করুন, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ যে সে সবাই
হাসিনার এগেনস্টে প্রচার হচ্ছে হাসিনা ভারত বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বেচে দিয়েছে, অথচ ওই হাসিনা ভারতের এগেনস্টে প্রথম চাইনিজ কার্ড খেলেছে তিস্তায় নিয়ে। কেমন করেছে তো সে? তো আর আমি একটা উদাহরণ দিলাম এখন। সুতরাং ব্যালেন্স আমি যদি বাংলাদেশের দিক থেকে দেখি তাহলে সে কিন্তু বেশি স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে চলছিল। যেটা করা হলো সেটা হচ্ছে দুম করে বেচে দেওয়া হয়েছে, এবং বেচতে গিয়ে যেহেতু আগে মাথায় ঠিক করে ফেলা হয়েছে এর সঙ্গে যাব না, ফলত আপনার যে অপরচুনিটি কস্ট সেটা তো আপনাকে বিয়ার করতে হবে। এখনো অবধি আপনি মরিচ থেকে কটন, বিদ্যুৎ, তেল আমাদের কাছ থেকে পাচ্ছেন। এই একই জিনিসগুলো যে মুহূর্তে আমাদের দিক থেকে যাবে না, যদি 1 মাস কেন 15 দিন বন্ধ হয়, 15 দিন, কেমন বাংলাদেশে হাহাকার পড়ে যাবে। তার কারণ প্রত্যেকটা স্ট্র্যাটেজিক মেটেরিয়াল আপনি অন্য জায়গায় যেতে পারবেন না। যেতে পারবেন, অনেক খরচ বেড়ে যাবে আপনার। আপনি জাহাজে করে নিয়ে আসুন না তুলো, সারা পৃথিবী থেকে নিয়ে আসুন, আপনার খরচ বেড়ে যাবে তো। সুতরাং আপনি যেটা করেছেন প্রথমেই আপনার ডিপ্লোম্যাটিক অপরচুনিটিটাকে ক্লোজ করে দিয়েছেন অ্যান্টি ইন্ডিয়া করে। তার উপর হয়েছে কি, আপনার যে প্রাইমারি একটা সুতো, ট্রাস্টের অন্তত একটা সুতো থাকা দরকার, লিডার লেভেল সুতো। কেমন মানে দেশ পররাষ্ট্র নীতিতে তো আদতে কি হবে, আপনার সঙ্গে আমার অনেক তফাৎ থাকতে পারে, কিন্তু আমরা কথা বলে যাব, এটা হচ্ছে প্রাইমারি নিয়ম। আমরা কখনো সুতোটা কেটে দেব না। তা বাংলাদেশ, আনলেস আমি তাকে শত্রু বানাতে চাই, তো বাংলাদেশ যেটা করলো, এই যে তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে পার্সোনাল কানেক্টটা থাকা উচিত ছিল, সেই কানেক্টটা সেখানে বিগড়ে দিল কিভাবে? এক তো মোদী লিডার, সুতরাং সে তো আর ভাষা দিয়ে প্রকাশ করবে না যে আমার খুব দুঃখ লেগেছে, আমার কান্না পেয়েছে, এসব তো বলবে না মোদী। আপনি ভাবুন মোদীর ওপর আমাদের দেশের চাপ বাড়বে তো, এটা জাস্ট আপনাকে আমি বলছি, ইট উইল বি আ ম্যাটার অফ টাইম। আপনি দেখবেন আমাদের এখানেই কংগ্রেস বা কোনো অপোজিশন থেকে এইসব একটা তারা তাদের স্বার্থ দেখবে, রাজনৈতিক স্বার্থ, যে কি হলো বাংলাদেশও তো তোমাকে পাত্তা দিচ্ছে না। কেমন? কারণ দেখুন আরএসএস এর ভেতর থেকেই কথাটা উঠেছে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, ইন্ডিয়া একেবারে যেন মাথা টাথা নুইয়ে তারেকের পায়ে গিয়ে পড়ছে। সো দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ, যে এরপরে ধরা যাক আপনি এই যে ওপরে যে সমস্ত কথা পররাষ্ট্র নীতির নামে যে সমস্ত ওখান থেকে যে হম্বিতম্বি গুলো করলেন, ধরে নেওয়া নিচ্ছি ওগুলো আপনি আপনার ডোমেস্টিক পলিটিক্সের জন্য করেছেন, ফেয়ার, কিন্তু ডোমেস্টিক পলিটিক্সকে পররাষ্ট্রনীতির প্রেস রিলিজে আর অমুকের মধ্যে স্টেটমেন্টে নিয়ে এলে পরে যে ঘটনাটা ঘটবে, আপনি যদি এত কথা না বলতেন, চুপ করে থাকতেন, অন্তত আসেননি চুপ করে থাকতেন, একটা ডিপ্লোম্যাটিক মেসেজ দিতেন, তারপরে আমাদের এখানে কেউ আলোচনা হতো যে এই জন্য হয়নি, তাহলে অনেক, কিন্তু আমি বলবো যে যে পারপাসটা ওরা বলছে সেই অন্তত স্টেটের যেটা বলছে সেটাও অনেক বেশি সার্ভড হতো। কিন্তু এতে যেটা হলো সেটা হচ্ছে যে মোদিরও কিন্তু আর আগের অপরচুনিটি মোদিও পাবে না। মোদি যখন এখন যদি এদেরকে বেশি তোল্লাই দিতে যায়, আপনি দেখবেন দেশে কি পরিমাণ ক্রিটিসিজম হবে। সুতরাং অপরচুনিটিটা কমে গেল আরো, প্রথমেই অপরচুনিটি কম ছিল, তার উপর আরো অপরচুনিটি কমিয়ে দেওয়া হলো নেগোসিয়েশনের জায়গার। এটা এখন আমাদের তো সর্বক্ষণই গ্রেডেড রেসপন্স, গ্রেডেড ইয়ে, তো এই গ্রেডেডে আমরা জানি না আগামীকাল সেটার কিভাবে রিয়াক্ট হবে, বাট ইট unless Tariq takes a complete U-turn, but even if he takes a U-turn, whether that would be bring much কি হবে আমরা জানি না, কিন্তু যেমন ধরুন ইউনুসের ক্ষেত্রে, ইউনুস যখন মানে দরজার সামনে প্রায় ঘাঁটি গেড়ে বসে দেখা করলো, তো তারপরে বিরাট কিছু বদলালো না আর। কিন্তু তারিকের ক্ষেত্রে সেটা তারিক রহমান সরকারের ক্ষেত্রে আমি জানি না সেটা
কি হবে না হবে, কিন্তু এইটুকু বলা যায় দ্যাট আনলেস দেয়ার ইজ আ ম্যাসিভ ইউটার্ন বাংলাদেশের দিক থেকে, তাহলেই গন্ডগোল বাড়বে। এবং যদি কোনো ধরনের প্রভোকেশনের মধ্যে আর ঢোকে, যেমন আজকেও কোনো একটা খবরের কাগজে পড়লাম যে ইন্ডিয়ান কিছু প্রজেক্টস সেগুলোকে বাতিল করার জন্যে আপনাদের যে কি নৌ এবং নৌ পরিবহন বোধহয় একটা ডিপার্টমেন্ট আছে, তো তারা বলেছে, তার মধ্যে আশুগঞ্জ টার্মিনাল ইত্যাদি আছে। সো এই ধরনের প্রভোকেশন যত এগোবে, যত বাড়বে, যদি আর এরপরে যদি আর প্রভোকেশন হয়, তাহলে সমস্যার দিকে এগোবে গোটা জিনিসটা। তার মানে আমি আপনার এর সাথে এই কথোপকথনে যেটা বুঝতে পারছি, যে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটি এই সত্যিকার অর্থেই একটা সংকট তৈরি হয়ে গেল, এবং এখন আর হয়তো আমরা দিল্লির পক্ষ থেকে যে আন্তরিকতা যেটা দেখেছি গত কয়েকদিন ধরে, সেটা হয়তো নাও দেখতে পারি। আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে, সেজন্য আপনাকে প্রেসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি আশা করছি যে ভবিষ্যতে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে আবারও দিবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা ভারতের খ্যাতিমান সাংবাদিক শ্রী প্রতিম রঞ্জন বোসের সাথে। অনেক ধন্যবাদ ডাকার জন্য।